আজকের সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বিবিএ অনার্স ফোর্থ ইয়ারে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অ্যাকুইজিশন অফ হিউম্যান রিসোর্সেস নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে আমরা আসি যে আজকের এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কি জানতে পারবে বা কি ব্যাখ্যা করতে পারবে। এক, অবজেক্টিভস অফ হিউম্যান রিসোর্স প্ল্যানিং। 2, steps or process involved in human resource planning. Limitations of human resource planning. এবার আমরা আসি আমাদের মূল আলোচনা, অ্যাকুইজিশন অফ হিউম্যান রিসোর্সেস। তো আমরা গত ক্লাসে আমরা কিন্তু শিখেছিলাম যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কাজ কি। সেই কাজের মধ্যে তোমার একটি ছিল অ্যাকুইজিশন অফ হিউম্যান রিসোর্সেস। এই অ্যাকুইজিশনের মধ্যে আবার কতগুলো জিনিস ছিল, যেমন মানব সম্পদ সংগ্রহ, মানব সম্পদ নির্বাচন, পরিচিতিকরণ, এই বিষয়গুলো কিন্তু অ্যাকুইজিশনের মধ্যে ছিল। তো অ্যাকুইজিশন হচ্ছে যে একটি প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে যোগ্য প্রার্থীদেরকে প্রতিষ্ঠানে আবেদনে আকৃষ্ট করা এবং তাদের মধ্য থেকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে প্রতিষ্ঠানে স্থায়ীভাবে নিয়োগদান করার ব্যবস্থাকেই আমরা সাধারণত কি বলে থাকি, মানব সম্পদ অর্জন বা মানব সম্পদ সংগ্রহ বলে থাকি। তো আমরা প্রথমে যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে অবজেক্টিভস অফ হিউম্যান রিসোর্স প্ল্যানিং। আমরা যদি মানব সম্পদ সংগ্রহ করতে চাই, অর্জন করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে কি করতে হবে, প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স প্ল্যানিং করতে হয়। অর্থাৎ আমরা যেটা আগের ক্লাসে আমরা দেখেছি যে আমার প্রতিষ্ঠানে কোন পোস্টে কতজন লোক কাজ করছে, কোন পোস্টে খালি আছে, কোন পোস্টে আরো কোয়ালিটিফুল এমপ্লয়ি দরকার, এবং এই কর্মী গুলোকে আমরা কোথা থেকে সংগ্রহ করব, কিভাবে সংগ্রহ করব, তাদেরকে কিভাবে ট্রেন আপ করা হবে, তাদেরকে কিভাবে আমরা প্রতিষ্ঠানে কি কি সুযোগ সুবিধা তাদেরকে দিব, এবং তাদেরকে প্রতিষ্ঠানে ধরে রাখার জন্য তাদের জন্য কি কি ফ্যাসিলিটি আমরা রাখবো, এই যে বিষয়গুলো সম্পর্কে পূর্ব থেকে যে পূর্বানুমান করা, যে এটা সংকল্পন করা, সেটি হচ্ছে কি মানব সম্পদ পরিকল্পনা। তো এই মানব সম্পদ পরিকল্পনার কতগুলো উদ্দেশ্য রয়েছে, যে আমরা কেন আসলে এই অর্থাৎ পূর্ব থেকেই কেন এই বিষয়গুলো আগে থেকেই আমরা ধারণা নিয়ে তারপর আমরা আমাদের কাজ শুরু করব। তো একটি বিষয় তোমাদের জানা দরকার যে সঠিক ব্যক্তিকে যদি সঠিক সময়ে সঠিক স্থানে আমরা নিয়োগদানের মাধ্যমে সঠিকভাবে যদি তার পরিচালনা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, মানব সম্পদ পরিকল্পনা করতে হবে। তো এই মানব সম্পদ পরিকল্পনার অন্যান্য যে উদ্দেশ্যগুলো আছে আমরা একটি করে আলোচনা করব। প্রথমে হচ্ছে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন। একটি প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে পরিচালিত হয়ে থাকে, যে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন হচ্ছে একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। তো এখন কথা হচ্ছে যে এই মুনাফা অর্জন তখনই একটি প্রতিষ্ঠানের মুনাফা অর্জন সম্ভব হয় যখন প্রতিষ্ঠানে নিয়োজিত যে কর্মী তারা সঠিকভাবে তারা কাজ করে। আর এই সঠিকভাবে কাজ তাদের কাছ থেকে আদায় করা তখনই সম্ভব যখন আমরা কি করি, আমরা কোয়ালিটিফুল
যোগ্য প্রার্থীকে আমরা আমাদের যোগ্য জায়গায় কি করতে পারি? নিয়োগদান করতে পারি। তাহলে কি হবে? তাহলে আমাদের এই আ প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করা সম্ভব হবে। আর যদি আমরা সঠিক ব্যক্তিকে যদি বাছাই না করতে পারি, তাকে যদি সঠিকভাবে কাজ যদি প্রতিষ্ঠানে না করাতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে প্রোডাক্টিভিটি ও বাড়বে না এবং আ কোয়ালিটি পণ্য আমরা তৈরি করতে পারব না। ফলে কি হবে? ফলে আমার আ কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে কিন্তু আমাদের প্রোডাক্ট সেল কম হবে। ফলে আমাদের লাভজনকতা যেটা, সেটাও কিন্তু কমে যাবে। প্রতিষ্ঠানের যে মূল লক্ষ্য সেখান থেকে আমরা পিছিয়ে পড়ব। তো কাজেই প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে একটা সুন্দর প্ল্যান আমাদেরকে করতে হবে। যার মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা প্রতিষ্ঠানের মূল লক্ষ্যটা অর্জন করতে পারি। দেন মানব সম্পদের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা নিরূপণ করা। যে আমরা যদি না জানি যে আমাদের প্রতিষ্ঠানে আসলে কতজন লোক দরকার, হুম? এখন কতজন লোক দরকার বা আজ থেকে আ ৬ মাস পরে বা ১ বছর পরে কতজন লোক আমার প্রতিষ্ঠানে দরকার হতে পারে। এটা যদি না জানা থাকে তাহলে কিন্তু আমরা সঠিকভাবে কি করতে পারব না, প্ল্যান করতে পারব না। তা আমাদের এই আ মানব সম্পদের বর্তমান এবং ভবিষ্যৎ চাহিদা নিরূপণের জন্য আমাদের কি করা দরকার? আমাদেরকে একটি সুন্দর মানব সম্পদ পরিকল্পনা করা দরকার। মানব সম্পদের দক্ষতা নিরূপণ করা। যে কে কতটুকু দক্ষ, হুম? সেটা নিরূপণ করার জন্য করার জন্য আমাদের কি করতে হয়? আমরা জানি যে আ ব যারা নতুনভাবে রিক্রুটেড হয় তারা কিন্তু কাজ আগে থেকে শিখে আসে না। তারা প্রতিষ্ঠানে আসার পরেই কিন্তু তারা কি করে? তারা কাজ করতে শুরু করে বা কাজ শিখতে শুরু করে। তো তাদেরকে দক্ষতার সাথে যদি কাজ করাতে হয় তাহলে তাদেরকে কি করতে হয়? তাহলে তাদেরকে ট্রেইন আপ এর ব্যবস্থা করতে হয়। তো এইটা যদি আমরা পূর্ব থেকেই যদি আমরা আমাদের মধ্যে পরিকল্পনা থাকে যে আমরা কি করব? যে কর্মী নিয়োগের পরে তারপরে তাদেরকে আমরা ১ম এ ট্রেইন আপ করে নিব। তাহলে কি করা যাবে? তাহলে কিন্তু আ মানব সম্পদের দক্ষতাটা সঠিকভাবে আমরা নিরূপণ করতে পারবো যে আসলে ট্রেইন আপ করার পরে তারা কি কতটুকু কাজ করতে পারছে বা পারছে না, কি কতটুকু দক্ষতা অর্জন করতে পারলো সেটা নিরূপণ করা তখনই সম্ভব হবে। মানব সম্পদের কাম্য ব্যবহারের নিশ্চয়তা বিধান যদি আমরা করতে চাই তাহলে প্ল্যানিং করতে হবে। অর্থাৎ আমার আ আ প্রতিষ্ঠানে কতজন লোক অ্যাকচুয়ালি আমার লাগবে, সেটা যদি আমি সঠিকভাবে আ আ মেজার না করতে পারি, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে যদি আমি বেশি পরিমাণে কর্মী রিক্রুট করে থাকি তাহলে আমাদের আ আ কর্মীরা আইডল থেকে যাবে। অর্থাৎ আমাদের যে কাজ আছে সেই কাজে আমরা একসাথে সবাইকে নিয়োগ করতে পারব না। আবার যদি আ এরকম হয় যে আ আমাদের প্রয়োজনীয় কর্মীর চেয়ে আমরা যদি কম পরিমাণে কর্মী নিয়োগ করে থাকি, তাহলেও দেখা যাবে যে আমাদের আ সম্পদগুলো আইডল পড়ে থাকবে। আমার মেশিনারিজ গুলো আ আইডল পড়ে থাকবে। কিন্তু এগুলো প্রপারেট করা সম্ভব হবে না। কাজেই আমাদের যদি পূর্ব থেকে একটা সুন্দর প্ল্যান থাকে যে আমার প্রতিষ্ঠানে অ্যাকচুয়ালি আমার কতজন লোক দরকার, কতজন লোক কাজ করছে, অতিরিক্ত কতজন লোক আমাকে নিয়োগ করতে হবে। তাহলে কিন্তু আমরা কি করতে পারবো? আমরা আমাদের যে সম্পদ আছে, মানব সম্পদ সেটার কাম্য ব্যবহার আমরা নিশ্চিত করতে পারব। কর্মী সংগ্রহ ও নির্বাচন এটিও কিন্তু আ আমরা যদি সঠিকভাবে করতে চাই তাহলে কিন্তু আমাদের আগে থেকে আমাদেরকে আগে প্ল্যান এর মধ্যেই জিনিসগুলো থাকতে হবে যে আমি আমার প্রতিষ্ঠানে কি ধরনের কর্মী দরকার, কি ধরনের কোয়ালিটি সম্পন্ন কর্মী দরকার। সেটা কিন্তু আমাকে আগে থেকে প্ল্যান করে তারপরে কিন্তু সেভাবে এডভার্টাইজ করতে হবে। এখন আমার যদি ইন্টারমিডিয়েট পাস একজন স্টুডেন্ট হলেই যদি আমার আ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তো আমার কম্পিউটার ইঞ্জিনিয়ার বা আ আ তোমার হায়ার এডুকেটেড পারসন দরকার নেই। হুম? কারণ হায়ার এডুকেটেড পারসন কে নিয়োগ দিতে হলে তাকে ধরে রাখার জন্য তাকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, আর্থিক রেমুনারেশন তাকে বেশি দিতে হবে। কিন্তু আমি ইন্টারমিডিয়েট পাস একজনকে যদি আমি নিয়োগ দিই তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তাকে আমার কম পারিশ্রমিক দিলেও হবে। তো কাজেই আমরা যদি কর্মী আ সংগ্রহ সঠিকভাবে করতে চাই। সংগ্রহ করার কিন্তু আমরা বিভিন্নভাবে তাদেরকে আকৃষ্ট করতে পারি। সেটারও কিন্তু বিভিন্ন ওয়ে আছে। হ্যাঁ? যেমন আমি
পত্রিকায় কি করতে পারি বিজ্ঞাপন দিতে পারি। অথবা কি করতে পারি বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে আমরা আমাদের যে কোয়ালিটির লোক দরকার সেখানে সেই ডিপার্টমেন্টে গিয়ে আমরা নোটিশ জানিয়ে দিতে পারি। অথবা আ ওয়াক-ইন ইন্টারভিউ এর মাধ্যমে আমরা কিন্তু কি করতে পারি? আ কর্মীদেরকে স্মরণ করতে পারি। আবার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ওয়ে আছে যে কোন পদ্ধতি আমরা এগুলো আগে থেকে নির্ধারণ করে নিতে হয়। অর্থাৎ আমি কি আ বা কি ধরনের পরীক্ষা আমি এদেরকে নিতে পারি? অর্থাৎ আ আ আমি কি রিটেন টেস্ট নিবো না ভাইভা নিবো, আ না সরাসরি ভাইভা নিয়ে রিক্রুট করব। নাকি আমি প্রিলিমিনারি টেস্ট, রিটেন টেস্ট, তারপর আ সাইকোলজিক্যাল টেস্ট, ফাইনালি আমরা রেফারেন্স চেক করে তারপর আমরা কি নিয়োগ দিব। কিভাবে আমরা নির্বাচন করব? সেই জিনিসগুলো কিন্তু আমাকে প্ল্যানের মধ্যে থাকতে হয়। অর্থাৎ প্ল্যানে যদি সঠিকভাবে প্ল্যান করা যায় তাহলে আমরা কি করতে পারি? সঠিক কর্মীকে সংগ্রহ করতে পারি এবং তাদেরকে সঠিকভাবে নির্বাচন করতে পারি। প্রশিক্ষণ চাহিদা ও কর্মসূচি প্রণয়ন করা। অর্থাৎ আমরা আ আমাদের কর্মীদের যে অবস্থা, অর্থাৎ কিরকম কর্মী আমরা নিয়োগ দিতে চাচ্ছি, আ সেটার উপর ভিত্তি করে কিন্তু তাদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা হবে। অর্থাৎ আমরা যদি আ ব দেখা যায় যে উম কোয়ালিটি ফুল পন প অর্থাৎ আ আমরা যদি আ ইন্টারমিডিয়েট টাইপের অর্থাৎ ওয়েল এক্সপেরিয়েন্সড যারা অন্য প্রতিষ্ঠানে কাজ করেছে, এদেরকে যদি আমার প্রতিষ্ঠানে আমি নিয়োগ দিই, তাহলে কিন্তু তাদের প্রশিক্ষণ চাহিদাটা কম থাকবে। হ্যাঁ? প্রাইমারি প্রশিক্ষণটা তাদেরকে দিতে হবে না। হয়তো অন্য প্রশিক্ষণ দিতে হবে। তো এই যে আমার আমি কি ধরনের লোক নিয়োগ করছি, তাদের কতটুকু প্রশিক্ষণ চাহিদা আছে এবং তাদের আ আ প্রমোশনের কি ব্যবস্থা আমি প্রণয়ন করতে পারি, অর্থাৎ কিসের ভিত্তিতে আমি তাদেরকে প্রমোশন দিব, কত বছর পরে আমি প্রমোশন দিব। এই জিনিসগুলো কিন্তু আগে থেকেই কি করতে হয়? পরিকল্পনার মধ্যে থাকতে হয়। হুম? দেন কার্যক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠা। তো কার্যক্ষেত্রে যদি আমরা শৃঙ্খলা ডিসিপ্লিন প্রতিষ্ঠা করতে চাই তাহলে কিন্তু কার্যক্ষেত্রে একটা সুন্দর একটা গাইডলাইন দরকার। আমরা যদি একটা সুন্দর গাইডলাইনের মধ্যে কর্মীদেরকে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু স্বাভাবিক কারণেই প্রতিষ্ঠানের আ আ শৃঙ্খলা রক্ষা হয়। হ্যাঁ? আর যদি আমার কোনো গাইডলাইন না থাকে তাহলে কিন্তু প্রতিষ্ঠানে কর্মীরা ঠিকমতো কাজ করবে না। তো এই যে গাইডলাইন গুলো সেটা কিন্তু প্ল্যানেরই একটা অংশ যে আমি কি কাজ কর্মীদেরকে করাবো, কিভাবে করাবো, তাদেরকে মানে কখন কোন কাজটা করানো হবে, কখন ট্রেন আপ করা হবে, কখন মানে কিসের ভিত্তিতে তাদেরকে প্রমোশন দেওয়া হবে। তো এই বিষয়গুলো যদি ক্লিয়ার থাকে, কেউ যদি সঠিকভাবে কাজ না করে তাহলে তার পানিশমেন্ট টা কি হবে? কেউ যদি সঠিকভাবে কাজ করে অর্থাৎ প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনে যদি আ সহায়তা করে থাকে অথবা তারকে যে টার্গেট দেয়া হয়েছে তার টার্গেট যদি সঠিকভাবে পূরণ করে থাকে, তাহলে সেক্ষেত্রে তার রিওয়ার্ড সিস্টেমটা কেমন হবে? এগুলো যদি একটা গাইডলাইন এর মধ্যে থাকে তাহলে কিন্তু স্বাভাবিক কারণেই কর্মীদের মধ্যে একটা শৃঙ্খলা আ চলে আসে। উত্তম শ্রম সম্পর্ক প্রতিষ্ঠা। যে একটা প্রতিষ্ঠানে যে শ্রমিক এবং মালিক বা শ্রমিক ব্যবস্থাপক এদের মধ্যে যে সুসম্পর্ক এটা কিভাবে প্রতিষ্ঠা করা যায়? হুম? তো একটা আ প্রতিষ্ঠানের শ্রমিক মালিকদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য কিন্তু কতগুলো ভিত্তি এখানে কাজ করতে হয়। একটা হলো যে আ তাদের মধ্যে কমিউনিকেশন টা কি ধরনের হবে? শ্রমিকদের সম্পর্কে ব্যবস্থাপকদের আইডিয়া কেমন হবে বা তাদের সাথে তাদের আ বিভিন্ন ধরনের অকেশন এ কিভাবে তাদের সাথে কমিউনিকেশন হতে পারে? কিভাবে একে অপরের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা যেতে পারে? এই বিষয়গুলো কিন্তু একটা গাইডলাইন এটা আগে থেকে নির্ধারণ করতে হয়। কাজেই আ এ একটা প্ল্যান যদি সঠিকভাবে করা যায় তাহলে সেই প্ল্যানের মধ্যে কিন্তু এমন জিনিস থাকে যার দ্বারা কি করা যায়? উত্তম শ্রম সম্পর্ক কিন্তু প্রতিষ্ঠা করা যায়। ফাইনালি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ। অর্থাৎ আমরা যদি আমাদের কর্মীদেরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে কিন্তু কি হবে না? আমরা তাদেরকে দিয়ে প্রতিষ্ঠানের লক্ষ্যবর্তী অর্জন করতে পারব না। তো তাদেরকে কি করতে হয়? তাদেরকে কিন্তু আমাদের নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হয়। তো এই নিয়ন্ত্রণের ব্যবস্থা করার জন্য আগে থেকেই আমাদেরকে কি করতে হয়? এগুলো প্ল্যান করতে হয় যে আমি কিভাবে আমার কর্মীদেরকে গাইডলাইন দিব, কিভাবে কর্মীদেরকে নির্দেশনা দিব, কিভাবে তাদের কাজগুলোকে আমি নিয়ন্ত্রণ করব। হুম? অর্থাৎ কর্মীরা যদি সঠিকভাবে কাজ না করতে পারে তাহলে আমরা কিভাবে এটা আইডেন্টিফাই করব? কিভাবে তাদেরকে
কারেক্টিভ মেজার্স নিতে সহায়তা করব। তো এই বিষয়গুলো কিন্তু প্ল্যানের মধ্যে যদি সঠিকভাবে আমরা প্ল্যান করতে পারি তাহলে আ আমাদের এই বিষয়গুলো সহজে অর্জন করা সম্ভব হয়। তো আমরা আ এই উদ্দেশ্যগুলোর জন্য অ্যাকচুয়ালি আমরা কি করে থাকি? আমরা আ হিউম্যান রিসোর্স প্ল্যানিং করে থাকি। এবার আমরা দেখব যে এলিমেন্ট অফ হিউম্যান রিসোর্স প্ল্যানিং বা এটাকে আমরা বলতে পারি যে প্রসেস অফ হিউম্যান রিসোর্স প্ল্যানিং। অর্থাৎ আমরা যদি হিউম্যান রিসোর্স প্ল্যানিং করতে যাই তাহলে প্ল্যানিং এর ক্ষেত্রে কি কি স্টেপ আমাদেরকে অনুসরণ করতে হবে, আমরা কতগুলো স্টেপ অনুসরণ করে আমরা কি করতে পারবো, আমরা প্ল্যানটা করতে পারবো। তাহলে আমাদের শুধুমাত্র আ কোনো মানব সম্পদের ক্ষেত্রে না, যেকোনো ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সুন্দর আ প্ল্যান আমাদেরকে তৈরি করতে হয়। সেই প্ল্যানের ক্ষেত্রে কিন্তু আমাদের কতগুলি স্টেপ আমাদেরকে অনুসরণ করতে হয়। তো আমরা দেখি যে মানব সম্পদ পরিকল্পনার ক্ষেত্রে আমাদের কি, কি স্টেপ ফলো করতে হয়। এক হচ্ছে তথ্য ব্যবস্থাপনা ও কার্য বিশ্লেষণের মাধ্যমে মানব সম্পদ সংগ্রহ সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ করা। অর্থাৎ এট ফার্স্ট আমরা যখন মানব সম্পদ সংগ্রহ করতে যাব, তখন কিন্তু আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে তথ্যগুলো আগে আমাদেরকে সংগ্রহ করতে হবে। অর্থাৎ যে কতজন লোক কোথায় মানে কোন পোস্টে কতজন লোক লাগবে, বা কোথায় কে কাজ করছে, তাদের কাজের রেসপনসিবিলিটি কি, বা কোথায় আ ল্যাকিংস আছে, কোথায় কোন আ পোস্টটা পূরণ করা জরুরি। সেই বিষয়গুলো কিন্তু বা ওই বিষয়ে ওই পদের জন্য কি ধরনের দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন লোক দরকার, সেগুলো কিন্তু আমাদেরকে ১ম এই কি করতে হয়? আইডেন্টিফাই করে নিতে হয়। হ্যাঁ? আমরা যে একবারেই আ দৌড় দিয়ে আমরা কি করব? আমরা একটা প্ল্যান করে নিব যে হ্যাঁ, আমরা এতজন লোক আ এই জায়গা থেকে এই ধরনের লোক নিয়োগ করব। আ এটা কিন্তু একবারে আসা যায় না। কি করতে হয়? তাকে আগে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করতে হয় যে আমার প্রতিষ্ঠানের সুন্দরভাবে কাজ পরিচালনার জন্য কতজন লোক দরকার, কতজন আছে, কোন পোস্টে কতজন আছে, কোন পোস্টে লোক দরকার, তাদের কি ধরনের যোগ্যতা থাকা দরকার। এই তথ্যগুলো কিন্তু কি করতে হয়? সবচেয়ে আগে সংগ্রহ করতে হয়। দেন প্রয়োজনীয় মানব সম্পদের পূর্বানুমান করা। অর্থাৎ এই যে আমরা তথ্য সংগ্রহ করলাম যে আমাদের আ হয়তো ১০ টা পোস্ট খালি আছে, ১০ টা পোস্ট পূরণ করা দরকার এবং এই ১০ টা পোস্টের জন্য হয়তোবা একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার অথবা একজন আ অ অপারেশনে বা মার্কেটিং এভাবে বিভিন্ন ক্ষেত্রে আ বিভিন্ন ধরনের যোগ্যতার লোক দরকার। সেটা আমরা আইডেন্টিফাই করার পরে তারপর আমরা আমরা অনুমান করব যে আসলে মানে কতজন লোক দরকার আমাদের, কোন পোস্টে কতজন লোক দরকার সেটা আমরা এরপরে নির্ধারণ করব। এবার আমরা কি করব যে আ বর্তমান মানব সম্পদের মজুদ সম্পর্কে তথ্য সংগ্রহ করা। অর্থাৎ আ বর্তমানে কে কোথায় কোন কাজে নিয়োজিত আছে সেই বিষয়ে আমাদেরকে কি করতে হবে? তথ্য সংগ্রহ করতে হবে। দেন আমরা কি করব? মানব সম্পদের সংগ্রহ সংক্রান্ত কর্মসূচি প্রণয়ন করব। অর্থাৎ আমরা যদি মানব সম্পদ সংগ্রহ করতে যাই, আমরা আগেই বলেছিলাম যে মানব সম্পদ সংগ্রহ বলতে মানব সম্পদ আ আ অর্থাৎ কর্মীদেরকে প্রতিষ্ঠানে নিয়োগ বোঝায় না। যে যারা যোগ্য দক্ষ প্রার্থী, অর্থাৎ যারা আ আ প্রতিষ্ঠানে আ রিলেটেড কাজ করবে, যাদের যোগ্যতা আছে, তাদেরকে খুঁজে বের করে তারপর আমার প্রতিষ্ঠানে আবেদনে আকৃষ্ট করার কাজটাই হচ্ছে মানব সম্পদ সংগ্রহ করা। তো এই মানব সম্পদ সংগ্রহ করতে গেলে কিন্তু কতগুলো কর্মসূচি গ্রহণ করতে হয় যে আমরা আসলে কিভাবে মানব সম্পদ সংগ্রহ করব। আমরা কি আ আ পত্রিকা অ্যাডভার্টাইজ করব? নাকি আমি টেলিভিশন অ্যাডভার্টাইজ করব? না আ সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে যেয়ে সেখানে আমরা নোটিশ দিব? কিভাবে? নাকি আমরা আ বিভিন্ন সিভি যেগুলো আমাদের এখানে পড়ে সেগুলোর উপর ভিত্তি করে আমরা তাদেরকে আ নিয়োগ দিব? কিভাবে আমরা নিয়োগ সংগ্রহ কাজটা আমরা কর্মীদেরকে আকৃষ্ট করতে পারি বা কর্মীদের যারা এক্সিস্টিং কর্মী তাদের আত্মীয়স্বজনের মাধ্যমে আমরা এটা করতে পারি কিনা? তো এই জিনিসগুলো আমাদেরকে একটা কর্মসূচি প্রণয়ন করতে হবে কিভাবে আমরা কর্মী সংগ্রহ করতে পারি। দেন অন্যান্য বিভাগের কর্মসূচির সাথে সমন্বয় সাধন করা। অর্থাৎ আমি আমার এগুলো যেগুলো বললাম যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা করে আলাদা ভাবে কিন্তু তারা কি করবে তাদের আ
বর্তমান কতজন লোক কাজ করে বা কতজন লোক লাগবে, কি ধরনের লোক লাগবে ইত্যাদি সম্পর্কে তারা কিন্তু তাদের প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য আলাদা, আলাদা করে তারা এই কর্মসূচিগুলো গ্রহণ করবে। কিন্তু কথা হচ্ছে যে এই যেহেতু একটা অর্গানাইজেশনের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন করতে গেলে কি করতে হবে? সবগুলো বিভাগের মধ্যে সমন্বয় সাধন করা প্রয়োজন। যে কারণে যে আমার বিভাগ শুধু না, যে অন্যান্য বিভাগও তারা কি করছে, তাদের প্রতিষ্ঠানে কতজন লোক দরকার, হ্যাঁ? কি ধরনের লোক দরকার সেটাও কিন্তু সেই কাজের মধ্যে কিন্তু সমন্বয় সাধন করতে হবে। এখন কথা হচ্ছে যে আমি যদি অন্য বিভাগের সাথে সমন্বয় না করি তাহলে দেখা যাবে যে এক বিভাগ যে ভালো কর্মী থাকবে তারা কাজ করে রেডি করে রাখবে, কিন্তু পরবর্তী যে বিভাগটা থাকবে সেটা ভালো কাজ না করার কারণে কাজের স্তূপাকার অর্থাৎ কাজের স্তূপ হয়ে যাবে। তখন দেখা যাবে যে নেক্সট ডিপার্টমেন্ট গুলো সঠিকভাবে কাজ করতে পারবে না। তো কাজেই প্রত্যেকটা বিভাগের কাজের সাথে কি করতে হবে? সমন্বয় সাধন করতে হবে। দেন মানব সম্পদ পরিকল্পনার উদ্দেশ্যসমূহ মূল্যায়ন করতে হবে। অর্থাৎ আমরা যে আ মানব সম্পদ পরিকল্পনার যে উদ্দেশ্যগুলো আমরা নির্ধারণ করব, সেই উদ্দেশ্যগুলোকে মূল্যায়ন করতে হবে যে আসলে কেন, কিসের জন্য আমাদের এই পরিকল্পনা দরকার, সেগুলোকে আমরা একটা, একটা করে মূল্যায়ন করব। যে কোনটা আসলে বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ। হুম? সেগুলো। দেন আমরা কি করব? যে এই পরিকল্পনাগুলোকে, যে পরিকল্পনাগুলো আমরা আ মূল্যায়ন করলাম, যে উদ্দেশ্যগুলো মূল্যায়ন করলাম সেখান থেকে আ আমরা একটা সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করব। অর্থাৎ যে পরিকল্পনা আমরা নিচ্ছিলাম আ সেগুলোকে সেগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলোকে আমরা কারেক্টিভ মেজার্স নিব, সংশোধন করার চেষ্টা করব। দেন বিকল্প পরিকল্পনা প্রণয়ন করা। অর্থাৎ এটা কিন্তু সবসময়ই জরুরি যে আ সবসময় একটা পরিকল্পনা গ্রহণ করলে হবে না। সাথে, সাথে কি করতে হবে? আরেকটা বিকল্প পরিকল্পনা প্রণয়ন করে রাখতে হবে। কারণ একটি পরিকল্পনা যদি আমরা অ্যাচিভ করতে না পারি তাহলে বিকল্প পরিকল্পনা অ্যাচিভ করার চেষ্টা করতে হবে। এরপরেও যদি কোনো আ আ পরিকল্পনা, বিকল্প পরিকল্পনাও যদি আমরা অ্যাচিভ না করতে পারি তাহলে আমাদের কি করতে হবে? আবার নতুন করে কি করতে হবে? তথ্য ব্যবস্থাপনা কার্য বিশ্লেষণের মাধ্যমে আমাদের মানব সম্পদের সংগঠনগত যে তথ্যগুলো আছে সেগুলো আ আ আমাদেরকে কালেক্ট করতে হবে। হুম? তো এই যে আ আমরা বিকল্প পরিকল্পনা কেন করব? যেমন তোমাদের কথা বলি যে তোমরা 4th ইয়ারে পড়ছো। আর কিছুদিন পরেই কিন্তু তোমরা 4th ইয়ার পাস করে চলে যাবে। এখন তোমাকে কিন্তু আ অনেক বিষয় যেমন চাকরির ক্ষেত্রে সাধারণত তোমাকে অনেক কিছু তুমি যদি একসাথে সবকিছু পেতে যাও তাহলে কিন্তু কোন কিছুই ভালোভাবে পাওয়া হবে না। যে কারণে তোমাকে কিন্তু আ তোমার সেগমেন্ট আগে তোমাকে নির্ধারণ করতে হবে যে আমি কোন দিকে যাবো। হ্যাঁ? আমার বিকল্প অনেকগুলো থাকতে পারে। হ্যাঁ? তো আমার জন্য যেটা বেস্ট বিকল্প আমরা কিন্তু সেটাকে আমরা গ্রহণ করার চেষ্টা করব। ধরো আ তুমি চাইলে যে না ঠিক আছে আমি বিসিএস করে একজন আ আ ক্যাডার অফিসার হবো। এখন সেক্ষেত্রে কিন্তু তোমাকে যে ধরনের পড়াশোনা করতে হবে, যে ধরনের গাইডলাইন দরকার, আর তুমি যদি মনে করো যে না আমি একজন ব্যাংকার হবো, তাহলে সেই গাইডলাইন এ কিন্তু তোমার কাজ করবে না। অর্থাৎ ব্যাংকের লাইনে তুমি যদি চাকরি করতে চাও তাহলে তোমার গাইডলাইনটা ভিন্ন লাগবে। আর যদি তুমি বিসিএস এর মাধ্যমে আসতে চাও তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার গাইডলাইনটাও ভিন্ন হবে। তো কাজেই আমাকে আগে থেকে বিকল্প নির্ধারণ করে রাখতে হবে যে আমি যদি বিসিএস এ জব না পাই তাহলে আমি কি করব? অল্টারনেটিভ কি করতে পারি? হ্যাঁ? তো আমি যদি একবারে টার্গেট একটাই রাখি তাহলে ওটা না হলে কিন্তু আমরা কি হতাশ হয়ে যাব। তো কাজেই আমাদের এই যে আ হতাশা দূর করার জন্য আমাদের অল্টারনেটিভ প্ল্যান আমাদের থাকতে হবে। যদি একটা আমরা অ্যাচিভ না করতে পারি তাহলে যে আর কাছাকাছি যেটা অ্যাচিভ করা যায় সেটা করার চেষ্টা করতে হবে। তাহলেই আম আমরা কি করতে পারবো? আমরা একটা সুন্দর পরিকল্পনা প্রণয়ন করতে পারবো। হুম? তাহলে আমাদের এইভাবে আমরা যখন একটি পরিকল্পনা প্রণয়ন করব সেটা হোক আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে, হোক ব্যক্তিগত ক্ষেত্রে, হোক ফ্যামিলি ক্ষেত্রে। আমাদের এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনা করে তারপরে কি করা উচিত? আমাদের প্ল্যান দাঁড় করানো উচিত এবং প্ল্যানের ক্ষেত্রে অল্টারনেটিভ প্ল্যান দাঁড় করানো উচিত। হুম? যাতে একটি চিন্তা করলে আমরা অল্টারনেটিভ আরেকটি সেটা বেছে নিতে পারি। তো এভাবে আমরা কি করতে পারি? আমরা আ প্ল্যান করতে পারি যেকোনো কাজের। স্যার, হ্যাঁ, বলো জাকিয়া। স্যার হচ্ছে এই যে অ্যারো অ্যারো দিয়ে হচ্ছে এটা তো চক্রাকারে হবে তাই না? তাহলে হচ্ছে আপনি যে আবার বাঁ সাইডে হচ্ছে কয়েকটা অ্যারো চিহ্ন দিচ্ছেন ওটা আমি বুঝতেছি না স্যার। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই যে তোমাদের আ মানব সম্পদ যে আমরা এখানে দেখো ১ম যেটা আছে যে তথ্য মানব ব্যবস্থাপনা।
হ্যাঁ, এটা তথ্য ব্যবস্থাপনা এটার সাথে একটা লিঙ্ক আপ আছে মানব সম্পদ সংগ্রহ সংক্রান্ত কর্মসূচি প্রণয়ন করা। তো এই যে আমরা কর্মসূচি প্রণয়ন করব, যে কিভাবে আমরা কোথা থেকে বা কোন প্রক্রিয়ায় আমরা মানব সম্পদ সংগ্রহ করব, সেটা কিন্তু আমার ডিপেন্ড করবে যে আমার যে তথ্য আছে, আমি আমি যে তথ্যগুলো আমার প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করেছি, হ্যাঁ? যে আমার প্রতিষ্ঠানে কতগুলো পোস্ট আছে এবং ওই পোস্টে কি ধরনের আ কাজ আছে, এই কাজগুলো কি ধরনের লোক করবে, হ্যাঁ? এর উপর ভিত্তি করেই কিন্তু আমরা কি করব, আমাদের মানব সম্পদ সংগ্রহের চিন্তা করব। এই যে দেখা গেল যে আমার প্রতিষ্ঠানে আ যে ধরনের লোক দরকার, এখন আমার প্রতিষ্ঠানে যদি ২ জন লোক দরকার হয়, এখন সেক্ষেত্রে ২ জন লোককে আমি সংগ্রহ করার ক্ষেত্রে আমার কি চিন্তা করতে, কি কর্মসূচি নিতে পারি? এটাকে আমি কি এটা পত্রিকায় এড দিব? না আমি টেলিভিশনে দিব? তো ২ জন লোকের জন্য তো পত্রিকায় এড দেওয়ার দরকার নেই, তাই না? তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? আমি কিন্তু সেই ক্ষেত্রে আ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে ওই ধরনের আ কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিকে কিন্তু আমরা আহ্বান করতে পারি। তো এটা ডিপেন্ড করছে কিসের উপর? সেটা কিন্তু তোমার প্রতিষ্ঠানের অবস্থার উপর। অর্থাৎ তথ্য ব্যবস্থাপনা বা কার্য বিশ্লেষণের মাধ্যমে যে তোমরা যে তথ্যগুলো পাইছো সেটার উপর ভিত্তি করে কিন্তু তোমার মানব সম্পদ সংগ্রহের কর্মসূচি প্রণয়ন করতে হবে। এখন কথা হচ্ছে যে এইটার সাথে যদি কর্মসূচির মিল না থাকে তাহলে কিন্তু আ তোমার আ পরিকল্পনাটা সঠিক হবে না। কারণ হচ্ছে যে তোমার প্রতিষ্ঠানটা ছোট, তোমার প্রতিষ্ঠানে আ অ্যা একসাথে বেশি লোক লাগবে না। তাহলে তুমি কেন অ্যাডভার্টাইজমেন্ট এ যাবে? তুমি কেন এটা পত্রিকায় এড দিতে যাবা? বা টেলিভিশনে এড দিতে যাবা? কাজেই এই সংগ্রহ সংক্রান্ত যে কর্মসূচিগুলো সেটাও ডিপেন্ড করছে কি তথ্য ব্যবস্থাপনার উপর। হ্যাঁ? এবং অন্যান্য বিভাগের যে কাজের কর্মসূচি প্রণয়ন করা, সেটাও কিন্তু তোমার অন্যান্য বিভাগের কাজগুলোও কিন্তু কিসের উপরে? তোমার এই যে একটা প্রতিষ্ঠানের যে তথ্য আছে, মানব সম্পদ সংক্রান্ত যে তথ্যগুলো সেটার উপর ডিপেন্ড করে তোমার সমন্বয় সাধন করতে হবে অন্যান্য বিভাগের সাথে। হুম? তো এভাবে আমাদের যে প্রত্যেকটা কাজকে এখানে দেখানো হয়েছে প্রায় মেক্সিমাম কাজগুলো ১ম যে কাজ সেই কাজের সাথে কিন্তু লিঙ্ক আপ আছে। যেমন মানব সম্পদ পরিকল্পনার উদ্দেশ্য সমূহ মূল্যায়ন, হ্যাঁ? এটারও লিঙ্ক আপ আছে কার সাথে? তথ্য স স অর্থাৎ তো এটা হচ্ছে তোমার মানে অ্যাকচুয়াল সিনারিও যেটা হলো যে তোমার প্রতিষ্ঠানের অবস্থানটা কি? যে তোমার কি ধরনের প্রতিষ্ঠান এটা? হ্যাঁ? এখানে কয়জন লোক কাজ দরকার হয়? কোন পোস্ট আছে? এখানে কি কাজ করতে হয় বা ওই কাজের জন্য কি ধরনের লোক দরকার হয়? এটা হচ্ছে তোমার তথ্য। তো এই তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু তোমার পরবর্তী কাজগুলো কিন্তু লিঙ্ক আপ হবে। হ্যাঁ? যে তোমার আ কর্মসূচি সংগ্রহ সংক্রান্ত কর্মসূচি প্রণয়ন করা, অন্যান্য বিভাগের সাথে তোমার সমন্বয় সাধারণ কর্মসূচি প্রণয়ন করা বা পরিকল্পনার উদ্দেশ্য নির্ধারণ করা। হ্যাঁ? যে আমার উদ্দেশ্যটা কেমন হবে সেটা কিন্তু আমার অবস্থানের উপর ডিপেন্ড করবে, তাই না? যে এখন তুমি ধরো, তুমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাও, সেটা একটু মানে অলীক কল্পনা না? অবশ্যই অলীক কল্পনা। এখন তোমারও অবস্থানের উপর ভিত্তি করে কিন্তু তুমি যদি এখন ধরো হতে চাও, পাইলট হতে চাও অথবা তুমি বিমান বাহিনীতে কাজ করতে চাও, তাহলে তুমি কিন্তু পারবা না। কেন পারবা না? কারণ হচ্ছে যে ওরা কিন্তু সাধারণত বিবাহিত যারা আছে তাদেরকে কিন্তু ওরা নিতে চায় না। এখন কথা হচ্ছে যে তুমি তোমার অবস্থান দেখে কিন্তু তুমি তোমার উদ্দেশ্য নির্ধারণ করতে পারো। যে আসলে আমি কি করতে চাই? কি করা উচিত আমার? তোমার অবস্থান তোমাকে বলে দিবে। হ্যাঁ? এখন তুমি মনে করো যে তোমার আ মিনিমাম দক্ষতা নাই। তুমি মানে আ অ্যা থার্ড ক্লাস পেয়ে তুমি কোনভাবে ফোর্থ ইয়ার পাস করে যাচ্ছ। এখন তুমি চাইলেই কি তুমি ক্যাডার অফিসার হওয়ার স্বপ্ন দেখতে পারো? না, অবশ্যই না। কারণ তোমার অবস্থান তোমাকে বলে দিবে যে তুমি ক্যাডার অফিসার হবা নাকি তুমি তোমার কোন ধরনের উদ্দেশ্য তোমার মানে নির্ধারণ করা উচিত। তো কাজেই এটা হচ্ছে বেসিক জিনিস। সেই বেসিক আ এই বিষয়ের উপর ভিত্তি করে কি করতে হয় আমাদের অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো কিন্তু যখনই আমরা সেই কাজগুলো করব ১ম যে আমাদের অবস্থান, সেই অবস্থানের সাথে লিঙ্ক আপ করেই কিন্তু আমাদের কি করতে হবে মানব সম্পদের উদ্দেশ্য নির্ধারণ করতে হবে এবং তাদের প্রণীত পরিকল্পনার সংশোধন যেটা সেই ক্ষেত্রেও আমাকে আমার চিন্তা করতে হবে। আমি সংশোধনমূলক একটা ব্যবস্থা নিব, ঠিক আছে। কিন্তু আমার অবস্থানটা কি? সেটাও কিন্তু আমাকে চিন্তা করে আমার কি করতে হবে? আমার পরিকল্পনার সংশোধনটা করতে হবে। যে আমি কি ধরনের সংশোধনী নিয়ে আসতে চাচ্ছি। সেই সংশোধনীটা আসলে আমার প্রতিষ্ঠানের পক্ষে অ্যাচিভ করা সম্ভব কিনা? সেটা কিন্তু আমার অবস্থানের উপরই ডিপেন্ড করবে। বোঝাতে পেরেছি?
জি স্যার, বুঝতে পারছি। মানে অনেক বেসিক তোমার অবস্থানের উপর ডিপেন্ড করে, এই সবগুলো কাজ কিন্তু তোমার ডিপেন্ড করবে তোমার অবস্থার উপরে। হ্যাঁ, যে জি তুমি কি স্যার। কি সংশোধন যদি করতে চাও তাহলে কি ধরনের সংশোধনী তোমার আনবা, সেই সংশোধনীটা আসলে কি এই প্রতিষ্ঠানের পক্ষে করা সম্ভব কিনা। তাহলে প্রতিষ্ঠানের সাথে তাল মিলিয়ে কিন্তু তোমার সংশোধনীটা আনতে হবে। তাহলে কি করতে পারবো, তাহলে আমরা একটা সুন্দর প্ল্যান করতে পারবো। জি তো স্যার, ঠিক বুঝতে আছে, তো পারছি স্যার। আমরা নেক্সট টপিকে চলে যাই। আমাদের পরের টপিকস হচ্ছে লিমিটেশনস অফ হিউম্যান রিসোর্স প্ল্যানিং। যে আমরা অনেক সময় সঠিকভাবে প্ল্যান করতে চাইলেও কিন্তু আমরা কি করতে পারি না, আমরা সঠিকভাবে প্ল্যান করতে পারি না। তো এর পেছনে অনেকগুলো কারণ থাকে। এই কারণগুলো একটু আমরা দেখি। যে বাস্তব ভিত্তিক পদক্ষেপ গ্রহণের সমস্যা, অর্থাৎ আমরা প্রকৃতপক্ষে যে মানে সমস্যা, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের যে অবস্থান, সেই অবস্থান থেকে আমরা কিন্তু অনেক কিছুই আহ, সঠিকভাবে সেই সমস্যা সমাধানের জন্য ব্যবস্থাগুলো নিতে পারি না। আমরা যদি লক্ষ্য করি যে আমাদের কলেজের কথাই দেখো, চিন্তা করো যে কোনো একটা সমস্যা হলো, ধরো তোমার একটা কোথাও মারামারি হলো বা কোনো একটা অঘটন ঘটলো বা কোনো একটা সংশ্লিষ্ট একটা পক্ষ তারা কি করলো, তারা ঘটনাটা ঘটাইলো। এখন আমরা কিন্তু সরাসরি তাদের এগেইনস্টে ব্যবস্থাটা আমরা সরাসরি কিন্তু নিতে পারি না। আমাদেরকে কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপর কিন্তু আমাদেরকে আগাতে হয়। এটা হচ্ছে বাস্তবতা, যে আমরা চাইলেও অনেক কিছু পারি না। যে আমাদের যেটা করা দরকার, একটা প্রতিষ্ঠানের আহ, আহ, যে উদ্বুদ্ধ পরিস্থিতিতে দেখা গেল যে আমার প্রতিষ্ঠানে 5 জন লোক দরকার। এখন 5 জন লোক কি ধরনের দরকার, 5 জন লোক ধরো আহ, ভালো বেস্ট কোয়ালিটি, অর্থাৎ একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার দরকার বা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার দরকার। তো এই যে ভালো ভালো লোক দরকার, এখন কথা হচ্ছে যে এই লোক রিক্রুট করার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের মন্ত্রীর ফোন পাই, আমরা বিভিন্ন ডিরেক্টর যারা আছে তাদের নিজেদের লোক থাকে। বা অনেক সময় আরো হায়ার অথরিটির ফোন থাকে। তো এখন কথা হচ্ছে যে এই যে এগুলো হচ্ছে পুরো বাস্তবতা। বা একটা প্রতিষ্ঠানের কি থাকে, ট্রেড ইউনিয়ন লিডাররা থাকে, বিভিন্ন পক্ষ থাকে, তাদের একটা কি থাকে, একটা একটা প্রেশার কিন্তু তাদের থাকে। তো এই যে তোমার বাস্তব ভিত্তিক যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর বিভিন্ন পদক্ষেপ কিন্তু আমরা চাইলেও কি করতে পারি না, চাইলেও কিন্তু সঠিকভাবে আমরা নিতে পারি না। যে কারণে অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের সঠিক প্ল্যানটা আমরা কিন্তু করতে পারি না। সঠিক তথ্য সংগ্রহে সমস্যা, এটা একটা প্রবলেম, যে আমরা অনেক সময় সঠিক তথ্যটা আমরা পাই না। অর্থাৎ আমরা যে আহ, আহ, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা যে তথ্যগুলো আমরা কালেক্ট করি, অনেক সময় দেখা যায় যে কালেকশনের ওয়েটা অবশ্য আহ, মানে সমস্যাপূর্ণ বা সেটা সঠিক না। আবার অনেক সময় দেখা যায় যে যাদের কাছ থেকে আমরা তথ্য চেয়েছি তারা এই বিষয়টা আসলে অবগত না, জানে না। তাহলে কি হবে, তাহলে কিন্তু সঠিক তথ্যটা কিন্তু পাওয়া যাবে না। এখন অ্যাজ ফর এক্সাম্পল, যে আমার দের ডিপার্টমেন্টে এখানে রিনোভেটিভ কাজ হবে, নতুন কোনো চিন্তা ভাবনা করা হচ্ছে যে নতুন করে সাজানো হবে ডিপার্টমেন্টটাকে। এখন কথা হচ্ছে যে আমার প্রতিষ্ঠানের এক্সিস্টিং অবস্থাটা কেমন, আমার প্রতিষ্ঠানে কি আছে। ধর আমার প্রতিষ্ঠানে যে আমাদের একটা প্রজেক্টর আছে, আরো হয়তো 2টা প্রজেক্টর দরকার। বা আমার আদার্স কম্পিউটার, একটা কম্পিউটার আছে, কম্পিউটার কাজ করতে হয়, সেখানে ছাত্রছাত্রীদের জন্য আরো 4-5টা কম্পিউটার হলে ভালো। তো এই যে বিষয়গুলো, এগুলো সম্পর্কে এখন যে যে ব্যক্তি তথ্য জানবে, তার কাছ থেকে যদি তথ্যটা নেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে সঠিক তথ্য পাওয়া যায়। কিন্তু দেখা যায় যে ব্যস্ততার কারণে সে যদি সেখানে অনুপস্থিত থাকে, অন্য কারো কাছ থেকে, যে বিষয়টা আসলে জানেই না, অবগত না, তার কাছ থেকে যদি তথ্যটা নেওয়া হয়, তাহলে কিন্তু সেই তথ্যটার উপরে ভিত্তি করে যদি প্ল্যান করা হয়, তাহলে সেই প্ল্যানটা কিন্তু ইফেক্টিভ হয় না। তো কাজেই অনেক সময় সঠিক তথ্য আমরা সংগ্রহ করতে পারি না, যে কারণে আমাদের প্ল্যানটা আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি না। আরেকটা হচ্ছে পূর্বানুমানের সমস্যা। এই যে আমরা প্ল্যান মানেই হচ্ছে পূর্বানুমান, অর্থাৎ ভবিষ্যতে কি হবে সেটা আমরা আগে থেকে একটা অনুমান করে থাকি। সেই অনুমানটা যদি সঠিক হয় তাহলে কিন্তু প্ল্যান সঠিক হয়, কিন্তু অনুমান যদি সঠিক না হয়
তাহলে কিন্তু প্ল্যানও কি হয় না, সঠিক হয় না। যেমন ধরে নাও যে একটা প্রতিষ্ঠানে এখন এক্সিস্টিং 50 জন লোক কাজ করে। এখন তুমি ধরে নিলা যে না, এই বছর শেষে আরো হয়তো 20 জন লোক দরকার অতিরিক্ত। হ্যাঁ? এখন কথা হচ্ছে যে 20 জন লোক আ যদি এখানে নিয়োগ করতে হয়, 20 জনের আসলে কাজ দেওয়ার মতো ক্যাপাসিটি এখানে আছে কিনা, সেখানে মেশিনারিজ আছে কিনা বা মেশিনারিজ কেনা সম্ভব কিনা এই সময়ের মধ্যে, বা আমার আ প্রতিষ্ঠানটাকে এক্সপান্ড করা সম্ভব কিনা। সেই সম্ভবত কিন্তু চিন্তা করতে হয়। বাস্তবতার খাতিরে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সমস্যার কারণে পারাও যায় না। তো এখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে অনুমানটা করি, পূর্বানুমান করি, সেই পূর্বানুমান সঠিক হয় না। এখন দেখা গেল যে আমাদের যদি এরকম হয় যে আমরা চাইলাম ২০ জন লোক আ আ ১ বছর পরে রিক্রুট করব। কিন্তু ১ বছর পরে এরকম তো আমরা দেখছিলাম যে লিমিটেশনস অফ হিউম্যান রিসোর্স প্ল্যানিং। শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। জি আমরা স্যার, ছিলাম শোনা যাচ্ছে। আমরা ঠিক ঠিক আছে, মিট করে নিই আমরা এবার। আমরা একটু সময় মিট করে নিই যে আমরা পূর্বানুমানের সমস্যা নিয়ে আলোচনা করছিলাম যে আহ, সাধারণত প্ল্যানিং করার ক্ষেত্রে কি করা হয় যে আহ, ভবিষ্যৎ সম্পর্কে পূর্বানুমান করা হয় থাকে যে ভবিষ্যতে কতজন লোক লাগবে, বা তাদেরকে কিভাবে ট্রেন আপ করা হবে, কিভাবে তাদেরকে প্রমোশন ব্যবস্থা করা হবে, এগুলো কিন্তু অনুমান নির্ভর। এখন অনেক সময় দেখা যায় যে অনুমান আর বাস্তবতা কিন্তু একরকম হয় না। ফলে দেখা যায় যে আমাদের যে প্ল্যানটা আমরা গ্রহণ করেছিলাম সেই প্ল্যানটা কিন্তু সঠিক হয় না। দেন নমনীয়তার সমস্যা। নমনীয়তা বলতে আমরা যেটা বুঝি যে পরিবর্তনশীলতা। অর্থাৎ আমরা যাতে কি করতে পারি, সহজে প্ল্যানটাকে পরিবর্তন। আমরা আগে বলেছি যে প্ল্যান করার ক্ষেত্রে কিন্তু আমাদের বিকল্প প্ল্যান থাকতে হয়। অর্থাৎ একটা আহ, যদি আমরা অ্যাচিভ না করতে পারি তাহলে যাতে আমরা অন্যটা অ্যাচিভ করতে পারি। তো এই যে নমনীয়তা, এই নমনীয়তার কিন্তু প্রবলেম আমাদের মধ্যে। আমরা কিন্তু সময় একটু রিজিড হয়ে যায় যে আমরা যেটা বুঝি সেটাই করতে চাই। আমরা কিন্তু যে আমাদের আইডিয়াটাকে চেঞ্জ করে আরেকটা ভাবে কাজে লাগানো যায় সেটা কিন্তু আমরা করতে চাই না। এই নমনীয়তার আহ, সমস্যার কারণে অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের যেখানে প্ল্যানটাকে পরিবর্তন করা দরকার সেখানে প্ল্যান পরিবর্তন করতে পারছি না। ফলে আমাদের সঠিকভাবে কিন্তু প্ল্যান করা সম্ভব হয় না। দেন অধিকতর অনুমান নির্ভর। আসলে আমরা তো একটা বললাম যে অনুমান পূর্বানুমানের উপর ভিত্তি করে আমরা কাজ করি। তবে এই যে আহ, পূর্বানুমান আমরা করে থাকি সেটা কিন্তু কতগুলো তথ্যের উপর ভিত্তি করে। যেমন আমরা কিন্তু আমাদের স্টেপের প্রথম দিকে বলেছিলাম যে আমাদের মানে বাস্তব অবস্থা সম্পর্কে আমাদের আগে কি হতে হবে, ক্লিয়ার হতে হবে। যে বাস্তব অবস্থা যদি আমাদের কাছে ক্লিয়ার হয় তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, আমরা কিন্তু যে কোনো ধরনের অনুমান তথ্য ভিত্তিক করতে পারবো, ক্যালকুলেটিভ ভাবে করতে পারবো। আর যদি দেখা যায় যে না, আমার অবস্থান এটা আমি নিজে সঠিকভাবে জানি না, লজিক্যালি কি করলাম আমরা একটা চিন্তা ভাবনা করে রাখলাম যে হ্যাঁ এইভাবে আমরা কি করবো, ট্রেন আপ করবো, বা এইভাবে আমরা এদেরকে প্রমোশন দিব। কিন্তু বাস্তবতা দেখা গেল যে ওই সময় আমরা যদি প্রতিষ্ঠানের মাধ্যমে ট্রেন আপ করতে চাই, সেই প্রতিষ্ঠানে আসলে সময় আমাদেরকে ট্রেন আপের সুযোগই দিল না। তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের আমরা সঠিকভাবে কি করতে পারবো না, ট্রেন আপ করতে পারবো না। কিন্তু আমাদের আগেই যদি তাদের সাথে শিডিউল নেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেক দিনই তাদেরকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে। আবার প্রমোশনের ক্ষেত্রেও দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় পরে তাদেরকে প্রমোশন দিতে হবে, ক্রাইটেরিয়া প্রমোশন দিতে হবে। এখন সেক্ষেত্রে যদি আমরা ক্রাইটেরিয়া নির্ধারণ আগে থেকে না করতে পারি, বা আমরা যদি প্রমোশনের ক্ষেত্রে আমাদের ক্রিয়েট করা, হ্যাঁ সেগুলো যদি আমাদের করা না থাকে তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, আমরা সঠিকভাবে কাজটা করতে পারবো না। এই যে যদি সবকিছুই আমাদের অনুমান নির্ভর হয়, অর্থাৎ আমরা যদি আমাদের বাস্তবতাকে পেছনে পেয়ে বাস্তবতাকে না দেখে, বা আমাদের ক্যালকুলেটিভ আমরা যদি না হয়ে আমরা লজিক্যালি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি তাহলে কিন্তু সেই সিদ্ধান্ত কিন্তু কি হয় না। তো কাজেই এই যে অধিকতর অনুমান নির্ভরশীলতা, এটা প্ল্যানিং এর একটি বড় সমস্যা। একটা হচ্ছে সিদ্ধান্তে জটিলতা। জটিলতা বলতে এখানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবো। আমরা সব ক্ষেত্রে কি টপ লেভেল ম্যানেজমেন্ট সিদ্ধান্তটা নিবে, নাকি মিড লেভেল ম্যানেজমেন্ট, লো লেভেল ম্যানেজমেন্টের সাথে কথা বলে পরামর্শ
করে তারপরে সিদ্ধান্তটা নিবে। তো অনেক ক্ষেত্রে অনেক ডিসিশন আছে যেগুলো নীতি নির্ধারণমূলক ডিসিশন, সেগুলো কিন্তু শুধু চট্টগ্রাম ম্যানেজমেন্টকে নিতে হয়, সেগুলো কিন্তু সেখানে কিন্তু তোমার ল লেভেল ম্যানেজমেন্টকে সেখানে অ্যাভয়েড করতে হয়। আর ওখানে যদি ল লেভেল ম্যানেজমেন্ট হয়ে যায় তাহলে নীতি নির্ধারণ বা প্রতিষ্ঠানের গোপনীয়তা সম্পর্কে তারা কিন্তু অনেক কিছু জেনে যায়, ফলে দেখা যায় যে তাদেরকে দিয়ে শুধু কোনো কাজ করানো যায় না। আবার অনেক কাজ আছে যে যেটা আহ, আহ, শুধুমাত্র টপ লেভেল ম্যানেজমেন্টের পক্ষে সেই ডিসিশন সমাধান করতে হয়, তাদেরকে কিন্তু ল লেভেল ম্যানেজমেন্টের সাথে কথা বলে পরামর্শ করে থাকতে সিদ্ধান্ত। তো এই সিদ্ধান্তের ক্ষেত্রে যদি জটিলতা হয়, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে যায় না। এখন যে অসহযোগিতা, যে প্রতিষ্ঠানের যাদের কাছে আমরা তথ্যটা চাবো স্ক্যান করার জন্য, তো তারা যদি আমাকে তথ্য না দিয়ে অসহযোগিতা করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সঠিক তথ্যটা নেওয়া সম্ভব হয় না। যেমন ধরো তুমি কোথাও ব্যবসা করতে যাবা, সেই ক্ষেত্রে ব্যবসাটা ওইখানে কেমন হবে, ওখানকার পরিবেশ কেমন, হ্যাঁ, ওইখানে রাজনৈতিক পরিস্থিতি কেমন, ওখানকার আবহাওয়া কেমন, সেই বিষয়গুলো তুমি যদি আশেপাশের লোকজনের কাছ থেকে শুধু তুমি না জানতে পারো, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব হয় না। তো এইগুলো আসলে যে হিউম্যান রিসোর্স প্ল্যানিং এর ক্ষেত্রে লিমিটেশন, যে আমরা চাইলেও কি করতে পারি না, সঠিকভাবে প্ল্যান করতে পারি না এসব। তো তোমাদের এই তিনটি টপিকসই আজকে আমরা আলোচনা করলাম। আর নেক্সট হয়তো আরো কিছু টপিক তোমাদেরকে নিয়ে আলোচনা করবো। তো তোমাদের এই তিনটি টপিকের মধ্যে কারো কোথাও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো, আমি সেটা নিয়ে কারো কোনো পয়েন্টে কারো কোনো টপিকে সমস্যা আছে কিনা। যদি কারো সমস্যা না থাকে তাহলে আমরা স্যার, লিমিটেশন অফ হিউম্যান রিসোর্স প্ল্যানিং এর মধ্যে প্রথম ধাপটা বাস্তব ভিত্তিক পদক্ষেপ গ্রহণের সমস্যা। এটা বাস্তব ভিত্তিক বলতে কিরকম বাস্তব, মানে পদক্ষেপ গ্রহণ বলতে কিরকম বাস্তব ভিত্তিক পদক্ষেপ? বাস্তব ভিত্তিক পদক্ষেপ হলো যে বাস্তবতা নিরীক্ষে আমরা অনেক কাজ করতে চাইলেও করতে পারি না বিভিন্ন বাধার কারণে। হ্যাঁ, সেটা হতে পারে পলিটিক্যাল, হতে পারে নন পলিটিক্যাল বা পারিপার্শ্বিক অবস্থা, হতে পারে তোমার প্রাকৃতিক দুর্যোগ। যেমন ধরো তুমি দেখো যে সমুদ্র তীরবর্তী যে অঞ্চলগুলো আমাদের আছে, হ্যাঁ, আমরা কিন্তু বারবার করে গভর্নমেন্ট কি করে সেখানে কিন্তু বাঁধ নির্মাণ করার চেষ্টা করে, তারপরে কিন্তু এই বাঁধগুলো কিন্তু বেশি দিন থাকে না, এগুলো জলোচ্ছ্বাসের বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়। কারণ এটা এটা কিন্তু গভর্নমেন্টের এখানে কিন্তু হাত নেই। প্রাকৃতিক দুর্যোগ কখন কিভাবে আসবে, কখন তোমার আহ পানির উচ্চতা 10 ফিট, কখনো ফিট বেড়ে যাবে, কখনো আবার 5 ফিট বেড়ে যাবে, সেটা কিন্তু অনুমান করাটা এটা কিন্তু চাপ আছে। তো আবার অনেক সময় দেখা যায় তুমি প্রতিষ্ঠানে দেখো যে একটা অঘটন যদি ঘটে যায় বা কোনো একটা অকারেন্স ঘটে গেছে, হ্যাঁ, তো এর সাথে কোনো একটা মানে ধরো অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা জড়িত। এখন সেই ক্ষেত্রে ধরো তার এগেনস্টে যদি সরাসরি আমরা কোনো ব্যবস্থা নিতে যাই, তাহলে কিন্তু দেখা যাবে সেটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমাদেরকে অনেক কিছু চিন্তা ভাবনা করে মাথায় নিয়ে তারপর আমাদেরকে সেই ক্ষেত্রে দেশে নিতে হয়। তো এই যে বাস্তবতার নিরিখে আমরা চাইলেও কি করতে পারি না, চাইলেও কিন্তু সেটা আমরা চাই, আমাদের সদিচ্ছা আছে, আমরা হয়তো চেষ্টাও করতে পারবো, কিন্তু আমরা কিন্তু সেটা পারি না। পারি না কেন? কারণ হচ্ছে বাস্তবতা আমাদেরকে পারতে দেয়। এটা হচ্ছে সমস্যা, যে কারণে আমরা অনেক সময় অনেক কিছু চাই, কিন্তু প্রাকৃতিক কারণে হোক অথবা আহ আহ, মানবিক কারণে হোক অথবা তোমার আমাদের রাজনৈতিক পরিস্থিতি হোক, এগুলোর কারণে আমরা কি করতে পারি না, আমরা কিন্তু সঠিকভাবে প্ল্যান করতে পারি না, আমরা যেটা চাই সেটা কিন্তু আমরা প্রকৃতপক্ষে এক্সিকিউট করতে পারি না। এটাই আসলে বাস্তব ভিত্তিক পদক্ষেপ গ্রহণের সমস্যা। বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার, জি স্যার, এখানে পঞ্চম হচ্ছে অধিকতর অনুমান নির্ভর। হ্যাঁ, একটা হচ্ছে দেখো তোমার 3 নাম্বার ছিল পূর্বানুমানের সমস্যা, আর আর হ্যাঁ 5 নাম্বারে হচ্ছে অধিকতর অনুমান নির্ভর। পূর্বানুমান কিন্তু কি পূর্ব থেকে যে অনুমানটা করা হয় সেটা, হ্যাঁ। তো এখন আমি যদি কোয়ালিফাইড না হই, দেখো তোমাকে যদি পূর্বানুমান করতে বলা হয় যে তুমি বলো তো যে এই যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস এটা আগামী 9 মাসের মধ্যে এটা নির্মূল হতে পারে, সেই ক্ষেত্রে তোমার যে থিঙ্কিং
আর যারা এটা নিয়ে কাজ করছে, যারা তোমার ডাক্তার বা এই বিষয়ে বিশেষজ্ঞ যারা যারা এটা নিয়ে ইনভেস্টিগেট করছে, এই তথ্যটা একটা জিনিস হলো যে একটা টিকা আবিষ্কার হলো, সেই টিকা আবিষ্কার হলেই কিন্তু এটা মানে এই এটা আমাদের শরীরে বা অবাধে আমরা ব্যবহার করতে পারবো, সেটা কিন্তু একটা নিয়ম আছে যে মানে কতদিন এটা পরীক্ষা করতে হবে, কতজনের মধ্যে পরীক্ষা করতে হবে, এটা কতদিন ট্রায়ালে থাকবে, থাকার পরে মানে কত পার্সেন্ট কিউর বলে তারপরে এটা ব্যবহার করা যাবে। এটা কিন্তু একটা টাইম কনজিউম, একটা সময়ের একটা ব্যাপার আছে। এখন কথা হলো যে কোনো একটা কোম্পানি, ধরো রাশিয়া, এরা বললো যে না ঠিক আছে, আমরা ডিসেম্বরে কি করবো, আমরা ডিসেম্বরে ভ্যাকসিন দেওয়া শুরু করবো, টিকা আমরা সবাইকে ওপেন করে দিব, সবাই টিকা গ্রহণ করতে পারবো। কিন্তু কথা হচ্ছে যে আমরা দেখছি যে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু বলছে যে না, এখনো সেই সময়টা আসে নাই, কারণ ওরা যে ট্রায়ালটা দিয়েছে সেই ট্রায়াল কিন্তু এটা প্রুভ হয়নি যে এটা কোনো সাইড এফেক্ট আছে কিনা। তো এটা যদি প্রমাণ করতে হয় তাহলে আরো কিন্তু 6-7 মাস সময় লেগে যাবে। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, 6-7 মাস সময় লেগে যাবে। এখন কথা হচ্ছে যে এই যে দেখো যে আহ, তোমার অনুমান আর হচ্ছে বিশেষজ্ঞদের অনুমান, সেই অনুমান কি একরকম একই রকম হবে? একরকম না কিন্তু স্যার, একরকম হবে না। তাহলে পূর্বানুমানে কিন্তু সমস্যা আছে। যে তুমি যদি পূর্বানুমান করো, কোনো কিছু না বুঝেই একটা জিনিস চিন্তা করে নিলা, তাহলে কিন্তু সেটা এক্সিকিউট কিন্তু করা সম্ভব না। আমরা কিন্তু যখন করোনা প্রথমে আসলো আমাদের দেশে, তখন কিন্তু আমরা কিন্তু মনে করেছি যে হয়তো 1 মাস 2 মাসের মধ্যে কিন্তু সব মানে শেষ হয়ে যাবে, সেরকম কিন্তু আমাদের ধারণা ছিল। কিন্তু এখন দিন যত যাচ্ছে তত কিন্তু আমরা মানে আনসার্টেনিটির মধ্যে পড়ছি, যে আমরা এখন বুঝতে পারছি না। আমরা হয়তো 2 মাস আগেও ভেবেছিলাম যে ডিসেম্বরের মধ্যেই হয়তো বা আমরা করোনার টিকা পেয়ে যাবো, কিন্তু এখন আমরা দেখছি যে না, আগামী জুলাইয়ের আগে করোনার টিকা আমাদের পক্ষে পাওয়া সম্ভব হচ্ছে না। এখন আল্লাহ জানে যে আগামী 2-3 মাস পরে আবার এটা বেড়ে আরো 1 বছর হয়ে গেছে। তো কাজেই এই যে পূর্বানুমান করা, সেটা কিন্তু সবার পক্ষে পূর্বানুমান সম্ভব না। আরেকটা হলো যে অধিকত অনুমান নির্ভর, যে এই যে পূর্বানুমান করা, আমি তুমি যে পূর্বানুমানটা করছি সেটা কিন্তু অনুমানের উপর ভিত্তি করে। হ্যাঁ, এটা কোনো জাস্টিফাইড না, কোনো ডেটার মাধ্যমে না, যে তোমার কিছু ডেটা আছে, ডেটার উপর ভিত্তি করে তুমি বললা যে হ্যাঁ এটা। যেমন যারা আহ, চিকিৎসা বিজ্ঞানী, তারা কিন্তু তারা জানে যে একটা ভ্যাকসিন আসার পরে এটা ট্রায়াল করতে বা তোমার এটা এক্সিকিউট করতে কত সময় লাগে, কত দিন এটাকে ট্রায়ালে রাখতে হয়, এই জিনিসগুলো তাদের কিন্তু একটা আইডিয়া আছে। হ্যাঁ, তারা কিন্তু মানে তারা যে অনুমানটা করে সেই অনুমানটা কিন্তু অনেকটাই সঠিক, কারণ তার তথ্য ভিত্তিক করে। আর আমরা যে অনুমানটা করি কিন্তু তথ্য ভিত্তিক না, একটা মন গড়া একটা অনুমান করে থাকি। তো মন গড়া অনুমান যদি আমরা করি, তাহলে সেটা কিন্তু তোমার কোন তথ্যের উপর ভিত্তি করে না, সেটা একটা অনুমান ভিত্তিক একটা একটা মানে ধারণা ভিত্তিক আমরা কি করে থাকি, আমরা অনুমান করে থাকি। কাজেই এই ধারণা ভিত্তিক অনুমান কিন্তু সঠিক হয়। তো এইভাবে অনুমান করে যদি আমরা প্ল্যান করি, তাহলে কিন্তু আমাদের প্ল্যানটা সঠিক হবে না। আর যদি আমরা তথ্য ভিত্তিক বিভিন্ন তথ্য আমাদের কাছে তথ্য আছে, এর উপর ভিত্তি করে যদি আমরা অনুমান করি, তাহলে সেটা কিন্তু এটা একবারে অনুমানের মানে তথ্য ছাড়া লজিক্যালি একটা অনুমান সেটা হবে। তাহলে কি হবে, সেই অনুমানটা কিন্তু কার্যকর হবে। সেই ক্ষেত্রে প্ল্যান করাটা সহজ হয়ে যাবে বা প্ল্যানটা এক্সিকিউট করা সহজ হবে। বুঝতে পেরেছো? জি স্যার। আর কেউ? ওকে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে তাহলে আমরা আমাদের আজকে এখানে শেষ করছি। তোমাদের ভিন্ন কোনো টপিক নিয়ে আবার আলোচনা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং এই করোনাকালীন সময় সবাই ঘরে থাকবে।